আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি 1 মিনিট লেট হয়ে গেল, নো প্রবলেম। তো আজকে চলে আসলাম আপনাদের সাথে আলোচনার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে, যে অধ্যায়টি সচরাচর কোনো বইতে আপনি পাবেন না। অধ্যায়টির নাম হচ্ছে টেন্স উইথ কনজাংশন। টেন্স উইথ কনজাংশন। সো এই অধ্যায়টি আপনাদের সাথে আমি যতক্ষণ আলোচনা করব, সবাই একটু সতর্ক থাকতে হবে, বিকজ এই অধ্যায়টির মধ্যে এমন কিছু সিস্টেম লুকায়িত রয়েছে বা কিছু টেকনিক রয়েছে, যে টেকনিকগুলো আপনাকে বিশেষ বিশেষ ক্ষেত্রে উত্তর করতে সহায়তা করবে। এর জন্য আমি বলবো যে আজকের এই অধ্যায়টি যারা শুরু থেকে দেখছেন বা আগে থেকে অ্যালার্ট ছিলেন, খুব সাবধানতার সহিত দেখবেন। তো শোনা যাচ্ছে তো আমাকে নাকি? হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবেন, কমেন্টস তো আছেই আমাদের সাথে আলোচনায়। সো শুরুতেই দেখি কারা কারা অধীর আগ্রহে বসেছিলেন আজকে এই ক্লাসটি করবেন। সুজন সেন জয়েন করেছেন। আচ্ছা, এভরিথিং যদি ঠিক থাকে, অনেকের হ্যাঁ ঠিক আছে, আমি রিয়াক্ট দেখতে পাচ্ছি। তো চলে যাচ্ছি আজকের আলোচনায়, আমরা কিভাবে কথা বলবো বা কী কী নিয়ে আলোচনা করব সেখানে। সো খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের ডেটা সোর্সগুলো নিয়েছি এই দুটি বই থেকে, এক্সপার্ট জব ইংলিশ এবং এক্সপার্ট বেসিক ইংলিশ, অ্যাডমিশন বেসিক ইংলিশ। আজকে আমরা যা যা শিখবো সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি, যেহেতু আমরা বরাবরই প্রতিদিন প্রথমেই আমাদের আলোচ্য টপিকসটা একটু বলে দিই, সেই হিসাবে আমি আজকে বলে দিচ্ছি। আজকে আমরা যা শিখবো সেগুলো হচ্ছে বিভিন্ন কনজাংশনের সাথে দুটি ক্লজ কখন কোন টেন্স হয় সেগুলো নিয়ে কথা বলবো। এক্ষেত্রে বেশ কিছু কনজাংশনের আলোচনা, অ্যাজ সুন অ্যাজ ইফ এবং অ্যাজ দো, টেন্স উইথ সিন্স, টেন্স উইথ বিফোর, তারপরে হোয়াইল, টিল আনটিল বা আনটিল আনলেস, এই জাতীয় ইউজগুলো আমরা এখান থেকে শিখব। সো দেখি কারা কারা জয়েন করেছেন। খায়রুন নাহার, এরপর আছেন রবিউল ইসলাম। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা যেভাবে শিখবো, একটু আগে দেখলাম কি শিখবো, যা শিখবো এখন দেখবো হচ্ছে যেভাবে শিখবো। আজকের টপিকসটা আপনাদের জন্য যেভাবে সাজানো হয়েছে সেটি হচ্ছে, শেষের দিকে আমরা এক নজরে একটা গোপন কৌশল দেখব, যে কৌশলের মাধ্যমে আমরা এই টেন্সের সাথে কোন কোন কনজাংশনের কি ব্যবহার হয়। অনেকেই কিন্তু একটা প্রবলেমে থাকি যে ভাইয়া সিন্সের সাথে এই টেন্স, পরে এই টেন্স, আগে এই টেন্স, হোয়েনের সাথে আগে এই টেন্স, পরে এই টেন্স, এই যে যে একটা হ্যাজার্ড অবস্থা, এই অবস্থাটা মূলত একদম সংক্ষেপে 3টা লাইনে ক্লিয়ার হবে, সেটা আমরা দেখব হচ্ছে সবার শেষে। মাঝে কিছু এমসিকিউ সমাধান করব, মাঝে মাঝে কিছু নিয়ম আলোচনা করব, আর কিছু শর্টকাট টেকনিক দেখাবো। সো এইগুলো নিয়ে আজকের ক্লাস। আমি সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম কুইজে। প্রথমে আমরা 5টা কুইজ আপনার সাথে আলোচনা করে নিব। কুইজ 1 প্রথমেই দেখতে পাচ্ছি। যে বা যারা যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে বলবো যে প্রথম 5টি কুইজে প্রথমত অংশগ্রহণ করে নিজেকে একটু জাজমেন্ট করে নিব, অ্যান্ড দেন তারপর আমরা নিয়ম আলোচনা করব, তারপর আরও অনেক অনেক এমসিকিউ আলোচনা করব। আজকে প্রায় আমরা 50টির মতো এমসিকিউ সলভ করব। সো তারই ধারাবাহিকতা প্রথম এমসিকিউ, প্রশ্ন নাম্বার 1। দেখি কে কি উত্তর ভেবে নিচ্ছেন। খুব দ্রুত উত্তরটা করবেন, আমাকে উত্তরটা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, এর মধ্যেই আমি দেখতে পাচ্ছি আমার সাথে জয়েন করেছেন সোহেল রানা সুমন, আমার বন্ধু, ধন্যবাদ। আচ্ছা, এরপরে রবিউল ইসলাম, খায়রুন নাহার ছিলেন, তারপরে ছিলেন বলাকা প্রকাশনের বলাকা। আচ্ছা, সুজন সেন ছিলেন। বেশ অনেকে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। সো চলে যাচ্ছি উত্তরে। নীলিন বর্ণ প্রথমে উত্তর করে দিয়েছেন, একের উত্তর হয়েছে 3। আচ্ছা, যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছেন, এ সম্পর্কে একটু ঘাটাঘাটি করেছেন, তারা হয়তো কিছুটা বুঝবেন, অথবা আপনার যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে তাহলে কিন্তু এই উত্তরগুলো করতে পারবেন। রবিউল ইসলাম বলেছেন 1-3। আচ্ছা, নীলিনও বলেছেন 1-3। এই মুহূর্তে যে বা যারা আমাকে অলস অবস্থায় দেখছেন, তার মানে কমেন্টসও করছেন না, রিয়াক্টও দিচ্ছেন না, তারা একটু ভিন্ন ধর্মী কাজ করে আসেন। তার মানে একটু শেয়ার করে আসেন আপনাদের নিজেদের টাইম লাইনে, অথবা যে যে গ্রুপ পছন্দ করেন, যে সমস্ত গ্রুপে পড়াশোনা করেন, সেখানে একটু শেয়ার করে আসবেন প্লিজ। এসে বাড়ি জয়েন করেছো, বাড়ি কেমন আছো জানি না। আচ্ছা বাড়ি, আমার এইটা একটু শেয়ার করে দাও, দ্রুত একটু শেয়ার করে দিয়ে আসেন। আচ্ছা, চলে আসছি 1 নম্বর প্রশ্নে। প্রশ্ন 1, একের উত্তর হচ্ছে 3 নাম্বার। কিভাবে হলো উত্তরটা? আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল। খেয়াল করেন, এই বাক্যের প্রথম অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। সো অ্যাজ সুন অ্যাজ এর পরের অংশটাও আমরা পাস্ট টেন্সে নিব।
এটি হচ্ছে টেন্সের হিসাব নিকাশ, কিন্তু যদি অর্থের দিকে তাকান তাহলে কিন্তু খুব সহজেই উত্তর পাবো হচ্ছে 3 নাম্বার, তার মানে উত্তর হবে হিয়ার্ড। অ্যাজ সুন অ্যাজ কথাটার বাংলা হচ্ছে যেই মাত্র বা যখনই। সো দেখেন, আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুললাম, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র, আই হিয়ার্ড দ্য বেল, আমি বেল বা ঘন্টা বাজতে শুনলাম। সো এই বাক্যগুলো কিন্তু প্রত্যেকটি বাক্যের মধ্যে একটি অর্থের ব্যাপার স্যাপার থাকবে। সো অর্থটাকে ফলো করে আমাদেরকে উত্তর করতে হবে। এটি কিন্তু 24তম বিসিএসে আসা প্রশ্ন। সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্ন 2, নো সুনার হ্যাড হি দ্য পুলিশ দেন হি র্যান ওয়ে। দেখেন, এই প্রশ্নটি একটু কঠিন। প্রশ্নটির মধ্যে কিন্তু 2টি শূন্যস্থান দেওয়া হয়েছে। সো উত্তর করতে থাকেন। আর যারা অলস বসে আছেন অন্তত পক্ষে জানান কে কোথা থেকে আমাকে দেখছেন, কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আগের প্রশ্নে উত্তর করেছিলেন মাসুম বিল্লাহ, ধন্যবাদ। সঠিক উত্তর ছিল আপনারটি। সাথী শারমিন উত্তর করেছিলেন 3, আপনারটিও সঠিক উত্তর ছিল। আমি চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে, অর্থাৎ কুইজ 2, নো সুনার হ্যাড হি, প্রথম অপশনে কি হবে এবং দ্বিতীয় অপশনে কি হবে? সবাই একটু মনোযোগ ক্যারি করবেন, কারণ হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সচরাচর আপনি আলোচনা পাবেন না। এখানে আমি যে আলোচনাগুলো করব একটু এক্সেপশনালিটি নিয়ে কিছুক্ষণ পরেই দেখবেন। প্রথমত 5টা প্রশ্ন আগে লাইভে সবাইকে সংযুক্ত করার উদ্দেশ্যে করে নিচ্ছি। ফয়সাল আহমেদ শুভ উত্তর করেছেন 2-1, খায়রুন নাহার উত্তর করেছেন 2-1। আচ্ছা খায়রুন নাহার, আমাদের এটা একটু শেয়ার করে দিবেন আপনার টাইম লাইনে অথবা অন্য কোনো গ্রুপে। রবিউল ইসলাম 2-1, সাথী শারমিন 1 উত্তর করেছেন। আচ্ছা বেশ, আপনারা এই প্রশ্নটি বুঝে ফেলেছেন এটি আসলে কোন নিয়মের অধীনে হয়েছে। এসে বাড়ি উত্তর করেছেন 1, ঠিক আছে। আচ্ছা দেখেন, 2 নম্বর প্রশ্নে এখানে কেন ভার্বের 3 নম্বর হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বিকজ এখানে রয়েছে হ্যাড। সো হ্যাডের সাথে মিল রেখে প্রথমত আমাকে নিতে হবে পাস্ট পার্টিসিপল। সো প্রথমত এ এবং সি উত্তর হতে পারে। এরপর দ্বিতীয় অপশন অর্থাৎ দেনের পরের অপশনে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট টেন্স মানে রান, র্যান, রান, তাহলে উত্তর হবে রান, র্যান মানে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে 2 এর উত্তর হচ্ছে 1। আশা করি সবাই বুঝেছেন। অর্জুন দাস উত্তর করেছেন 1, এরপরে মাসুম বিল্লাহ উত্তর করেছেন 1, আরও অনেকেই উত্তর করেছেন 1। সবার উত্তর হয়েছে। আচ্ছা নাসরিন ইসলাম, নাসরিন আপনি মনে হয় আমাদেরকে প্রথম দেখছেন। দ্রুত আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করে নেবেন, যারা শেয়ার করেন একটু ট্যাগ করে শেয়ার করতে পারেন। নাসরিন ইসলাম 1। আচ্ছা, আমরা কিন্তু এগুলো হচ্ছে ওভারঅলি একটা অধ্যায়ের উপর আলোচনা করি, যারা শুনছেন খুব সংক্ষেপে শুনে নেন। আর এইগুলো আমরা যখন একদম নিয়ম বাই নিয়ম আলোচনা করতে চাই, সেগুলো আমাদের দেওয়া রয়েছে হচ্ছে আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা ইউটিউব চ্যানেলে। কনক হান্তি হলদার উত্তর করেছেন হচ্ছে 2-1। আচ্ছা কনক কান্তি। এরপরে মাহফুজুর রহমান সাদেক উত্তর করেছেন 2-3। আচ্ছা মাহফুজ 2 কিন্তু 1 উত্তর ছিল। আচ্ছা ফয়সাল আহমেদ শুভ 3-2 উত্তর করেছেন। আচ্ছা এসে বাড়ি, সজীব কুমার প্লিজ ফলো। আচ্ছা ঠিক আছে, নীলিন বর্ণ 3-1 উত্তর করেছেন। খায়রুন নাহান 3-2, রিয়াদ হাকিম 3-2। আচ্ছা তাহলে 3 নম্বরে আমি একটা জিনিস দেখতে পেলাম, 3-এ অনেকে ভিন্ন ভিন্ন উত্তর করেছেন। সো আমি চলে যাচ্ছি আমার উত্তরে, দেখি কার কার উত্তর হলো। যাদের উত্তর হবে অবশ্যই লাইক রিয়াক্ট দিতে ভুলবেন না। আমাকে কুসুম অলরেডি জয়েন করেছেন, সাথী শারমিন 3-2। হ্যাঁ আমি এবার সঠিক উত্তর বলে দিচ্ছি, ঠিক আছে কেমন? 3-এর উত্তর হচ্ছে 2, আই মেট ইউ। কিভাবে দেখেন, এই বাক্যটি বাংলা করলে সংক্ষেপে বুঝবেন, ইট ইজ মেনি ইয়ার্স, মানে এটা অনেক বছর হয়ে গেল, সিন্স আই মিট ইউ, যে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে বর্তমানকালে বলা হচ্ছে যে অনেক বছর হয়ে গেছে যে আমি তোমার সাথে সাক্ষাৎ করেছিলাম, বা শেষ তোমার সাথে দেখা হয়েছিল অনেক বছর হয়ে গেল। সো এই জাতীয় বাক্যগুলোকে কিন্তু আমরা এইভাবে আনসার করতে পারি অর্থগত দিক থেকে। এদের গঠন বা আরও যে ট্রিক্স আছে সেগুলো আমরা একটু পরে দেখব। জাস্ট আপনাদেরকে একটু মনের মধ্যে সেট আপ দিয়ে নিচ্ছি যে আমরা কোন স্টাইলে আগাচ্ছি আজকের ক্লাসটি। চলে যাচ্ছি প্রশ্ন 4-এ। কারেক্ট দ্য আন্ডারলাইন পার্ট, আই শ্যাল রাইট টু হিম বিফোর হিয়ার টার্ন। এই বিফোর হি রিটার্ন আর কি, সরি, বিফোর হি রিটার্ন। সো এই রিটার্ন আন্ডারলাইন অপশনটুককে আমরা কি করে চেঞ্জ করে লিখতে পারি? উত্তর করার সময় 20 সেকেন্ড, খুব দ্রুত উত্তর করার চেষ্টা করব। আমার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটা স্পেস হতো। তাহলে এই বাক্যটা আমি বলে দিচ্ছি, বিফোর হি রিটার্ন। সো রিটার্নকে চেঞ্জ করে কি লিখবো, না রিটার্নটি থাকবে,
এইটা আমরা এখানে রিপ্লেসমেন্টে চেয়েছি। সো কী উত্তর হতে পারে? প্রশ্ন 4 আমরা কিন্তু প্রথম 5টি প্রশ্ন কুইজে পড়ব, তারপর পরে আমরা নিয়ম আলোচনা করব, অ্যান্ড দেন আমরা ওভারঅল এমসিকিউ সলিউশন করব। সো যাদের একটু একটু ভুল হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকের ক্লাসটা কিন্তু কনজাংশনের সাথে টেন্সের ব্যবহারটা কিভাবে হয় তার একটা একদম সিক্রেট একটা বিষয় আপনি পাবেন, যেটি কোনো দিন কোনো জায়গাতে দেখেননি। সেটা আমি দেখাবো শেষের একটু আগের দিকে, হয়তো 30 নম্বর এমসিকিউর দিকে পাবেন আপনারা। আচ্ছা, দেখি 4 নাম্বার কে কি উত্তর করলেন। রিয়াদ হাকিম উত্তর করেছেন 4-এর 1, নুরুল আমিন আলম উত্তর করেছেন হচ্ছে 4-এর 2, শারমিন উত্তর করলেন 4-এর 2। বেশ, আমি মনে হয় যে বুঝতে পেরেছি যে এগুলো মোটামুটি সহজের মধ্যে হয়েছে, কিন্তু একটু পরেই কঠিন পাওয়া যাবে। অর্জুন দাস একটু ভুল করে ফেললেন, অর্জুন দাস 3 হবে না, উত্তর হবে 2। খায়রুন নাহার বলছেন সিএনসির বিষয় ক্লিয়ার করে দেন। আচ্ছা, ক্লিয়ার করার জন্য একটু অপেক্ষা করতে হবে, সামনে কিন্তু প্রত্যেকটি নিয়ে আলাদা আলাদা আলোচনা আছে। খায়রুন নাহার একটু ধৈর্য ধরতে হবে। নাসরিন ইসলাম 4-এর 2, ফয়সাল আহমেদ সুমো 4-এর 2। আচ্ছা, সবাই বুঝে ফেলেছি মোটামুটি। 4 নম্বরের উত্তর হচ্ছে 2। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। 4-এর 2 কেন হলো অলরেডি বুঝে ফেলেছি, সেটি হচ্ছে হি এর পরে ভার্বের সাথে এস বাই ইয়েস হবে, মানে থার্ড পারসন সিঙ্গুলার। সো এখানে হবে রিটার্নস। একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এখানে বিফোর আছে বিধায় যে বিফোর আফটারের নিয়ম হবে, আমরা যে চিরাচরিত মুখস্থ নিয়ম সেটা থেকে বের হয়ে আসতে হবে। এটা কিন্তু অর্থের দিক থেকে উত্তর হয়েছে। আই শ্যাল রাইট টু হুইম বিফোর হি রিটার্নস, মানে সে ফেরত আসার পূর্বেই আমি তাকে লিখব, এই হচ্ছে উত্তর। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। প্রশ্ন 5, টাইম দিয়েছি 20 সেকেন্ডস, আনসার করবেন কমেন্টসে। হ্যাঁ, আগের প্রশ্নটি কাদের কাদের উত্তর হয়েছে রিয়াক্ট দিতে ভুলবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিয়া থাকে, আমি ওটা হার্ড ছিল না, থ্যাংক ইউ। আচ্ছা, 5 নাম্বার, দ্য ট্রেন শূন্যস্থান দিয়ে বলা আছে বিফোর উই রিচ দ্য স্টেশন, কী হবে উত্তর? আমি কিন্তু এই প্রশ্নের উত্তরটা নিয়ে অনেকের কাছ থেকেই অনেক সময় আমি বিব্রত অবস্থায় পড়ে গেছি, যে অনেকে না বুঝে ভুল উত্তর করেছেন। সো খুব সাবধান। কুইজ 5 এই 5 নম্বরের পরেই কিন্তু আমরা নিয়ম আলোচনা করব। কোশ্চেন 5, দ্য ট্রেন ড্যাশ বিফোর উই রিচ দ্য স্টেশন। 5 নাম্বার কি উত্তর হতে পারে? সময় দিয়েছি 20 সেকেন্ড। আচ্ছা, অর্জুন দাস অলরেডি উত্তর করে দিয়েছেন। 5 নাম্বারের উত্তর হয়েছে 1 বলেছেন আপনি। আচ্ছা, আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখেন। একটু কষ্ট করে লিঙ্কটা আপনারা কপি করে রাখেন, লাস্টে গিয়ে এখানে অবশ্যই আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখে নিতে পারবেন, আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। হ্যাঁ, নুরুল আমিন 5-এর 2, সামি 5-এর 2। আচ্ছা, রিয়াদ বলেছেন হ্যাজ লেফট। আচ্ছা, সাথী শারমিন বলেছেন 5-এর 1। আচ্ছা, এই তো শুরু হলো কেবল আপনাদের ভুল উত্তর করার পালা। আচ্ছা, মাসুম বিল্লা বলেছেন 5-এর 4। তো সবগুলোই তো উত্তর হচ্ছে, তো সবাই তো সবগুলো উত্তর করে দিয়েছেন, আমার জন্য তো কিছুই বাকি রাখলেন না। এখন আমি কোনটা উত্তর করি বলেন? আচ্ছা, আমি সেটি করব যেটি একদম সঠিক। আচ্ছা, এসে বাড়ি 2। আচ্ছা, অনেকে অনেক উত্তর করছেন, আমি ব্যাখ্যায় চলে যাচ্ছি। দেখেন, এই বাক্যটি হচ্ছে অর্থগত বিষয়টাই বেশি পারফেক্ট, খুব খেয়াল করেন। দ্য ট্রেন উত্তর হবে হচ্ছে উইল হ্যাভ লেফট, উত্তর হবে হচ্ছে উইল হ্যাভ লেফট মানে 3। 5-এর উত্তর হবে 3। যাদের হয়েছে তারা অবশ্যই নিজে নিজে একটা হাততালি দিয়ে নেন। আচ্ছা, দ্য ট্রেন উইল হ্যাভ লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। হ্যাঁ, এখানে অনেকেই হয়তো উত্তর করার চেষ্টা করছেন যে হ্যাড লেফট নাই কেন। হ্যাঁ, হ্যাড লেফট হবে না, কারণ দেখেন বিফোরের পরে এখানে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, সো যেহেতু বিফোরের পরের অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো বিফোরের আগের অংশে ফিউচার পারফেক্ট টেন্স হবে, বিকজ অর্থ এটাই দাবি করছে। অর্থটা পড়লে বুঝবেন, খেয়াল করেন। দ্য ট্রেন উইল হ্যাভ লেফট মানে ট্রেনটি ছেড়ে চলে গিয়ে থাকবে, মানে কখন? বিফোর উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই, মানে আমরা স্টেশনে পৌঁছানো পূর্বে ট্রেনটি ছেড়ে গিয়ে থাকবে বা ট্রেনটি ছেড়ে যাবে। সো এই যে দেখেন, বিষয়টা হচ্ছে এরকম দুটি ফিউচার ঘটনা, যে আমরা স্টেশনে যাব, পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে চলে যাবে, তার মানে আরও পূর্বের ঘটনা। সো এই যে এই ধরনের থিমগুলো কিন্তু মূলত অর্থের উপর বেস করে হয়। সো আমরা যে অতীতে শুধু বিফোর আফটারের একটা আলাদা নিয়ম শিখছি, সেই নিয়ম দিয়েই কিন্তু কাজ হবে না। হ্যাঁ,
দেখেন আমি জেমি বলেছেন এই স্ট্রাকচারটা বলেন, স্ট্রাকচারটা আমি আপনাকে সামনে দিচ্ছি, একটু ধীর গতিতে আপনাদেরকে দিব। 5টা আলোচনা হবে স্ট্রাকচার নিয়ে। তো চলে যাচ্ছি আমরা 5টা কুইজে দেখে নিলাম কে কোথায় ভুল করতে পারেন। এখন আমরা চলে যাব নিয়ম সহ আলোচনায়। আলোচনা 1, আলোচনা 1-এ প্রথমে দেখছি কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকবে, যেই মাত্র অর্থ প্রদানে আমরা ইউজ করব কি অ্যাজ সুন অ্যাজ। আমাকে স্টিল 42 জন দেখছেন, আপনাদেরকে বলবো যারা আমাকে দেখছেন সবাই এই জিনিসগুলো চাইলে স্ক্রিনশটে রাখবেন, অথবা ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, সারা জীবন কাজে দিবে, শেয়ার করে রাখবেন। আচ্ছা, আলোচনা 1-এ বলছি কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে যেই মাত্র অর্থ প্রদানে আমরা কি ব্যবহার করব অ্যাজ সুন অ্যাজ। খুব খেয়াল, রিপিট আলোচনা করব না, সো সাবধান। যেন অর্থে প্রকাশ করতে আমরা ব্যবহার করব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি গঠন দিয়ে দিছি, এখানে গঠনটা লক্ষ্য করেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরপরে থাকতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। নোট, সাবজেক্ট যাই থাক এক্ষেত্রে অজ ব্যবহার করা যাবে না। মানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর বেলায় প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, বাকি অংশ আমরা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করব, কিন্তু কোনোভাবে অজ ব্যবহার করব না। খুব সাবধান, কারণ হলো এক্ষেত্রে এই অংশটা অবাস্তব প্রকাশ করে। যেমন হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে কথা বলে যেন সে পাগল ছিল। সো এটা কিন্তু একটা কল্পনার বিষয় যে সে পাগল ছিল, বস্তুত সে কিন্তু পাগল ছিল না। তাহলে এটি হচ্ছে একটি অবাস্তব কল্পনা। দ্যাটস ওয়াই এখানে হি এর সাথে ওয়াজ না বসে আমরা কি ব্যবহার করেছি ওয়ার ব্যবহার করেছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা গঠন আপনাদেরকে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দেও প্লাস অন্য টেন্স বসবে। তার মানে অন্য পাস্ট বলতে বোঝাচ্ছি যে এখানে পাস্টের যে আরও 3টি রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই 3টির একটি বসবে। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর বেলায় দুটি নিয়ম পাবো। একটি হচ্ছে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, পরে হবে পাস্ট ইনডেফিনিট। আর অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথমে পাস্ট ইনডেফিনিট হলে পরে হবে পাস্টের যে কোনো 3টি, কিন্তু ইনডেফিনিট না, পাস্টের যে অন্য 3টি আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর কয়টি নিয়ম? 2টি নিয়ম। জান্নাত জেমি নিয়মগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, রাফসান আহমেদ আপনি খেয়াল রাখবেন। জান্নাত জেমি আজকে বেশ কিছু বই অর্ডার করেছেন, বইগুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি আর কি, পাঠানো নাও হতে পারে, বৃষ্টির কারণে মনে হয় আমরা আজকে লোড দিতে পারিনি জান্নাত জিমি। আচ্ছা, যাই হোক, রাফসান আহমেদ আরে রেজাউল রাজ জয়েন করেছেন। আচ্ছা, তাহলে আমরা কনজাংশনের এই নিয়মটা মনে রাখতে পারবো তো আশা করি। আচ্ছা, চলে যাচ্ছি পরের নিয়মে। যখন বা পূর্বেই অর্থে বাই দ্য টাইম প্লাস একটা ক্লজ ইউজ করব। যখন বা পূর্বেই এই অর্থে আমরা ব্যবহার করব। আচ্ছা, খেয়াল করেন, যখন বা পূর্বেই অর্থে বাই দ্য টাইম প্লাস ক্লজ। বাই দ্য টাইমের পরে যদি কোনোভাবে ক্লজ থাকে তখন কিন্তু এই বাই দ্য টাইমের অর্থটা দাঁড়াবে হচ্ছে যখন অথবা পূর্বেই। এক্ষেত্রে গঠনটা কি হতে পারে, গঠনটা একটু খেয়াল করেন। বাই দ্য টাইম প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট এবং অপর অংশে হবে ফিউচার ইনডেফিনিট অথবা পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, মানে ফিউচার ইনডেফিনিট বা ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো একটা হতে পারবে। আবার খেয়াল রাখেন, বাই দ্য টাইমের সাথে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অপর অংশ হবে ফিউচারের যে কোনো একটা, কিন্তু এখানে আমরা অগ্রাধিকার দিব হচ্ছে ফিউচার পারফেক্টকে। এরপর চলে যাচ্ছি 2 নম্বর। বাই দ্য টাইম প্লাস পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশে হবে পাস্ট টেন্সের অন্যগুলো, মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লক্ষ্য করেছেন, যদি বাই দ্য টাইমের সাথে পাস্ট থাকে তাহলে অপর অংশে সবগুলো পাস্টের মধ্যে যে কোনো একটা, মানে এর মধ্যে আবার অগ্রাধিকার দিব হচ্ছে পারফেক্টকে। একইভাবে বাই দ্য টাইমের সাথে যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা অপর অংশে অগ্রাধিকার দিব হচ্ছে ফিউচার পারফেক্টকে, অথবা ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার কন্টিনিউয়াস। তো এক কথায় বলতে পারি, বাই দ্য টাইমের সাথে প্রেজেন্ট থাকলে অপর অংশ ফিউচার, বাই দ্য টাইমের সাথে পাস্ট থাকলে অপর অংশ পাস্ট। সো এই যে দুটি আলোচনা শিখলাম, এবার চলে যাচ্ছি আমরা আলোচনা 3, বিফোর এবং আফটার দিয়ে ব্যতিক্রম টেন্স। কেউ কেউ ব্যতিক্রম নিয়ম দেখতে চেয়েছিলেন বিফোর আফটারের, আমি এখন সেগুলো দেখাচ্ছি। দেখেন, বিফোর আফটারের এমনি সাধারণ নিয়ম সবাই জানেন, কিন্তু আমি একটু এক্সেপশনালিটি নিয়ে আলোচনা করছি। পূর্বে অর্থে যে কোনো টেন্সে বিফোর ব্যবহার করতে পারবেন, পূর্বে অর্থে যে কোনো টেন্সে বিফোর ব্যবহার করতে পারবেন। ফিউচার ইনডেফিনিট বা পারফেক্ট,
খেয়াল করেন বিফোরের পূর্বে কোন কোন টেন্স দিয়েছি আমি এখানে, ফিউচার ইনডেফিনিট অথবা পারফেক্ট। আর বিফোরের পরে কোন টেন্স দিয়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট। এই গঠনটা অনেক জায়গাতে লাগবে, সো বি কেয়ারফুল। একটা উদাহরণ দিয়েছি, আই শ্যাল রাইট টু হিম বিফোর হি রিটার্নস। দেখেন বিফোরের পরে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্যাটস ওয়াই আমরা মেইন ক্লোজটাকে ইউজ করছি ফিউচার টেন্সে। সো এই নিয়মটা একটু ব্যতিক্রম, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বিফোরের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে অপর অংশ হবে ফিউচার ইনডেফিনিট অথবা ফিউচার পারফেক্ট। এই যে উদাহরণ দেখেন, একটু পরেই কিন্তু এমসিকিউ সলিউশন করব। হ্যাঁ, কেমন? চলে যাচ্ছি আমরা পরের আলোচনাটা এখন হবে এমসিকিউ দিয়ে। হ্যাঁ, প্রশ্ন 6। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু আজকে গ্যাপে গ্যাপে নিয়ম আলোচনা করব, গ্যাপে গ্যাপে এমসিকিউ সলভ করব। তো চলে যাচ্ছি 6 নম্বরে। হি উইল অ্যারাইভ অ্যাজ সুন অ্যাজ হি, কি উত্তর হতে পারে? খুব দ্রুত আমাকে কমেন্টস করে জানান। প্রশ্ন কমেন্টে জানালে ভালো, নতুবা আপনি মনে মনে একটা উত্তর কনসেপ্ট করে রাখেন, আমি সেটাকে যুক্তি খণ্ডন করে বলে দিব আর কি একটু পরেই। সো উত্তর করতে থাকেন। প্রশ্ন 6, লাইভে কিন্তু অনেকেই অনেক ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে আসেন। যেমন কেউ আসে ভাই শুধু এমসিকিউ সলভ করেন, কেউ আসে কিছু নিয়ম বলেন, আবার কেউ বা বলে যে ভাই নিয়ম এমসিকিউ দুটিই থাক। সো আমি মাঝখান থেকে বিপাকে পড়ে যাই। তো যে যেখান থেকে আমাকে দেখেন না কেন, একটু স্যাক্রিফাইস করবেন। হ্যাঁ, আপনার প্রতিকূলে হয়তো বা 2-1 মিনিট কথা যেতে পারে, কিন্তু ওটার জন্য অধৈর্য হবেন না। সত্যি যদি ইংলিশ শেখার ইচ্ছা থাকে তাহলে এক্সপার্ট আলিমকে সবাই ফলো করবে, সবাই ফলো করতে বাধ্য। বাংলাদেশে এমন একটা বই দিতে যাচ্ছে আপনাদের জন্য, বা এমন এমন কিছু দিতে যাচ্ছে ইংলিশ বইগুলোতে যেগুলো কিন্তু কোনো বই আগে দিতে পারেনি। আচ্ছা, খেয়াল করেন 6-এর উত্তর করেছেন রবিউল 1, রুমানা জামান উত্তর করেছেন 1, বেশ সঠিক উত্তর করেছেন। হি উইল অ্যারাইভ, সে পৌঁছাবে, অ্যাজ সুন অ্যাজ হি গেটস দ্য নিউজ, মানে সে যেই মাত্র সংবাদটা পায় তার আগেই পৌঁছে যাবে, মানে সে সংবাদ পাওয়ার আগেই পৌঁছে যাবে। সো এই বাক্যগুলো কিন্তু একটা অর্থের উপরে কাজ করে। এছাড়াও এর একটা একদম গোপন সূত্র রয়েছে, সেটা আমি দেখাবো পরে। মাত্র 3 লাইনে সব কনজাংশন কার সাথে কি হবে 3 লাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। প্রশ্ন 7, হি ওয়ার্কস, সে হাঁটে, অ্যাজ ইফ হি ড্যাশ লেম। দেখেন এটি কিন্তু 39তম বিসিএসে আসা প্রশ্ন, সো 4টেখানি ব্যাপার না। বিসিএসে যে নিয়ম থেকে প্রশ্ন আসে সেই নিয়ম থেকে কিন্তু সারা বাংলাদেশের সব পরীক্ষায় প্রশ্ন হয়। সো এই জায়গাতে একটু সাবধানের সহিত থাকতে হবে। আচ্ছা, একটু লাইট প্রবলেম ছিল, ঠিক হয়ে গেল। আচ্ছা, 7, হি ওয়ার্কস অ্যাজ ইফ হি, কি উত্তর হবে? আগের প্রশ্নে রোমানা উত্তর করেছিলেন হচ্ছে 1, রবিউল উত্তর করেছিলেন 1। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু কমেন্টসকে কিন্তু জানাতে হবে যে আজকে ভিডিওটি কে কে শেয়ার করলেন বা কে কে শেয়ার করেছেন, আমাকে কমেন্টসে জানাবেন যে আমি শেয়ার করেছি। আমাকে একটু বলেন তো কে কে শেয়ার করলেন, তাদের জন্য আজকে গিফট দিব। কি গিফট দিব পরে বলছি। আচ্ছা, 7 নাম্বার কি উত্তর হতে পারে? প্রশ্ন 7, আমার টাইম প্রায় শেষ, উত্তর করার সময় দিয়েছিলাম 20 সেকেন্ড। আচ্ছা, নাসরিন উত্তর করেছেন 2, এরপর শাহরিয়ার উত্তর করেছেন 2। আচ্ছা, বেশ, এটা কিন্তু এক প্রকার সহজ প্রশ্নই ছিল, কারণ সবাই আগে বিসিএসের প্রশ্নগুলো পড়ে নিই আমরা চাকরি প্রস্তুতির আগেই। সো এখান থেকেই কিন্তু আমাদের আলোচনা শুরু হয় বা আমাদের নিয়মকানুন শেখাটা শুরু হয়। হ্যাঁ, সজীব কুমার উত্তর করেছেন 7-এর 2। আচ্ছা, আসলেই 7-এর উত্তর হচ্ছে 2, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। দেখেন আমরা বলছিলাম অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট টেন্স অনুযায়ী আমরা আবার বলছিলাম যে সেখানে অবশ্যই ওয়াজ ব্যবহার করা যাবে না, তাহলে উত্তর হচ্ছে ওয়ার। আসাদুর রহমান আমাদেরকে দেখছেন, ফয়সাল আহমেদ শুভ বলেছেন শেয়ার করেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ। শেষের দিকে আপনার পুরস্কারটা বলে দিব,
কি পুরস্কার পাচ্ছেন আপনি? আচ্ছা, ফয়সাল আহমেদের জন্য পুরস্কার দিচ্ছি হচ্ছে আগে থেকে দিয়ে দেই নাকি? না, এটা জমা রাখি, পরে দিব। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, আই শ্যাল রাইট টু হুম বিফোর হি রিটার্ন। এটা অলরেডি করে এসেছি, সো আমি একটু এগিয়ে যাচ্ছি। এটা হবে রিটার্নস, হ্যাঁ, এটা হবে 2 নম্বর উত্তর। এটা কেউ কমেন্টস করার দরকার নাই। 9 নম্বর প্রশ্নের উত্তরটা কমেন্টস করবেন, প্রশ্ন নাম্বার 9, কারণ এখানে অনেকেই ভুল করতে পারেন। আমি আশা করছি না যে ভুল করেন, কিন্তু অনেকেই ভুল করে দিতে পারেন। প্রশ্ন নাম্বার 9, ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার। ডু নট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার, কি উত্তর হবে? প্রশ্ন 9, উত্তর চিন্তা করার শেষ আপনাদের। আমি এখন সঠিক উত্তর বলে দিচ্ছি। 9 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে 2। মিল্টন আমাকে বলেছেন 9-এর উত্তর হয়েছে 1। আচ্ছা, শাহজাহান বলছেন স্যার আজকে কি আমার কোনো উত্তর আপনার চোখে পড়ে? শাহজাহান, হ্যাঁ উত্তর পড়ছে শাহজাহান। আচ্ছা, মাসুম বিল্লাহ উত্তর করেছেন 9-এর 1। রবিউল উত্তর করেছেন 8-এরটি। আচ্ছা, আমরা 9-এ আসি। মিল্টন 9-এর, আচ্ছা মিল্টন কি বলেছেন? মিল্টন বলেছেন 9-এর 1 100%। আচ্ছা, অসাম সামি, অশোক চক্রবর্তী, রবিউল ইসলাম, আচ্ছা সবাই 9-এর 1। সো আমার এখানে আর কিছু বলার নেই। এই প্রশ্নটি কিন্তু 2-2বার আসছে, দেখেন 24তম বিসিএস, 26তম বিসিএস, অন্যান্য পরীক্ষা তো আসছেই, অনেকবার এসছে। শাহজাহান 9-এর 1, আচ্ছা বোঝা হয়ে গেছে। 9 নম্বরে 1 হবে, কেউ আমোদ করছেন না। এটি হচ্ছে হোয়াইলের নিয়ম থেকে দিয়েছি। হোয়াইলের এক অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে হোয়াইল যুক্ত অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াইল যুক্ত অংশ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যখন হোয়াইলের আগের অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট। সো চলে যাচ্ছি পরের প্রশ্ন, প্রশ্ন 10, উই ওয়েটেড আনটিল দ্য প্লেন। লক্ষ্য করেন আনটিলের সাথে টেন্সের ব্যবহার। সো আনটিলের প্রথম অংশ রয়েছে পাস্ট টেন্সে, প্রথম অংশ রয়েছে পাস্ট টেন্সে। সো আনটিলের পরের অংশ কোন টেন্সে হবে? এই যে একটা কনফিউজিং জায়গা, যে এক অংশ পাস্ট টেন্স তো পরের অংশ কোন টেন্স, এগুলো আপনাদেরকে জাস্ট 3 লাইনে দেখাবো। আসছে সে নিয়মে একটু কিছুক্ষণ পরেই দেখাবো আর কি। আচ্ছা, 10 নম্বর প্রশ্নের উত্তর কোনটি হতে পারে প্রিয় দর্শক? উই ওয়েটেড আনটিল, আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ না পর্যন্ত দ্য প্লেন। প্লেনটি কি উত্তর হবে বাকি অংশ? আলামিন উত্তর করেছেন 10-এর 3। আচ্ছা আলামিন, ভিডিওটি একটু শেয়ার করে দিয়েন, আপনার ফ্রেন্ডসরাও যেন দেখতে পারে। শেয়ার করে আমাকে একটু জানান যে ভাই শেয়ার করেছি। আচ্ছা, মাসুম বিল্লাহ বলেছেন 10-এর 2, দ্য প্লেন টুক অফ, দ্য প্লেন হ্যাড টুক অফ। আচ্ছা, এরপরে নুরুল আমিন বলেছেন 10-এর 3, হ্যাড টেকেন অফ। রোমানা জামান বলেছেন 10-এর 2, টুক অফ। এই যে দেখেন আপনাদের মধ্যে একটা দ্বিমুখী আনসার চলে এসছে। খায়রুন্নার বলছেন 10-এর 2, নাসরিন ইসলাম 10-এর 2। আচ্ছা, তাহলে এখন কি উত্তর করব আমরা? একটা কনফিউশনে পড়ে গেছি না? আচ্ছা, 10-এর 1 হবে না, সুজন সেন একটু ভুল করেছেন। এস এ বাড়ি 10-এর 3, মিল্টন 10-এর 3। আচ্ছা, আমি একদম সঠিক উত্তরটা বলে দিচ্ছি। বাংলাটার দিকে লক্ষ্য করেন। উই ওয়েটেড, আমরা অপেক্ষা করেছিলাম, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য প্লেন টুক অফ, উত্তর হবে 2। মানে যতক্ষণ না পর্যন্ত প্লেনটি নেমেছিল ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। সো এই বাক্যে কিন্তু 2টি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এখানে কনফিউশনের কোনো কারণ নাই। এটা কিন্তু আপনি যদি হ্যাড টেকেন অফ বলেন তাহলে এটা হচ্ছে দূরবর্তী অতীত হয়ে যাচ্ছে, দূরবর্তী অতীত হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনাটা হয়েছে যতক্ষণ ততক্ষণ, মানে 2টি কাজই একই টেন্সে ঘটেছে। তার মানে হচ্ছে তারা অপেক্ষা করেছিল ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ট্রেনটি নেমেছিল। সো উত্তর হবে হচ্ছে দ্য প্লেন টুক অফ। আশা করি বুঝতে পেরেছেন। আর বি, এ এবং ডি হবে না, কারণ হচ্ছে দেখেন আনটিল যুক্ত অংশে কখনো নো বা নট বসবে না। এ এবং ডি হবে না, বিকজ এখানে নট আছে, এখানেও নট আছে। খেয়াল রাখবেন আনটিল যুক্ত অংশে কখনো নো বা নট বসে না। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমরা আলোচনা 4, খুব সংক্ষেপে দেখে আগাবো। আমাকে স্টিল যারা দেখছেন 37 জন, সবাই আশা করি শেষ পর্যন্ত থাকবেন। চলে যাচ্ছি 4 নম্বরে। দেখেন 4 নম্বরে আমরা পড়বো হচ্ছে হোয়েনের ব্যবহার। অভ্যাসগত বাক্যে হোয়েন থাকলে কি হয়, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। হোয়েনের আগের অংশ ফিউচার টেন্স হলে পরের অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট, বা বলতে পারি হোয়েন যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ ফিউচার টেন্স। আবার হোয়েন যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ প্রেজেন্ট টেন্সে হতে পারে। আবার হোয়েন যুক্ত অংশ পাস্ট টেন্স হলে অপর অংশ পাস্ট টেন্সই হবে। জাস্ট সংক্ষেপে বলে দিলাম,
হোয়েন যুক্ত অংশ পাস্ট টেন্স হলে অপর অংশ পাস্ট টেন্স হবে, সেটা পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট। আর হোয়েন যুক্ত অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হলে অপর অংশ প্রেজেন্ট ইনডেফিনিটও হতে পারে। আবার যদি অভ্যাসগত বোঝায়, প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হোয়েন যুক্ত, আর বাকি অংশ ফিউচার ইনডেফিনিট। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো এই হোয়েন যুক্ত অংশ কিন্তু অনেক সময় বাক্যের শুরুতেও আসতে পারে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, আলোচনা 4 থেকে আমি আলোচনা 5 দেখাচ্ছি। হোয়াইলের যে সংক্ষিপ্ত একটা ইউজ আছে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। বর্তমানে একটি কাজ চলে আর অপর একটি কাজ ঘটে, এরকম বোঝাতে হোয়াইলের ব্যবহার হয়ে থাকে। যদি বর্তমান টেন্স হয় তাহলে হোয়াইল যুক্ত অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস, খুব সাবধান, হোয়াইল যুক্ত অংশ, এই যে এইটা হোয়াইলের পাশেরটা কন্টিনিউয়াস, আর অপর অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট। একটা উদাহরণ দেখেন, ডু নট মেক এ নয়েজ হোয়াইল আই অ্যাম স্লিপিং। তাহলে হোয়াইল যুক্ত অংশ কন্টিনিউয়াস, অপর অংশ প্রেজেন্ট ইনডেফিনিট। একইভাবে হোয়াইল অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে অপর অংশ হবে পাস্ট ইনডেফিনিট। খুব সহজ দুটা নিয়মটা স্টার্ট দিয়ে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। হোয়াইল যুক্ত অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অপর অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, হোয়াইল যুক্ত অংশ পাস্ট কন্টিনিউয়াস হলে অপর অংশ পাস্ট ইনডেফিনিট। যেমন দে অ্যারাইভড হোয়াইল উই আর ওয়াচিং টিভি। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি আলোচনার কথা বলছি না, আমি আলোচনা থেকে সরাসরি এমসিকিউতে চলে যাব। আলোচনা 6 বলা আছে, দেখেন এখানে আমরা আলোচনা করবো হচ্ছে সিন্সের সাথে, যেহেতু বা যখন বা কোনো ঘটনা ঘটার পর ইত্যাদি অর্থে সিন্সের ব্যবহার। দেখেন সিন্স যুক্ত অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, সিন্স যুক্ত অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে অপর অংশ হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। সাম ডেজ হ্যাভ পাস্ট সিন্স মাই ফাদার ডাইড, মানে আমার পিতা মৃত্যুর পর কিছুদিন অতিবাহিত হলো, এরকম একটা অর্থ দিচ্ছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আপনাদের সাথে এই নিয়মগুলো আলোচনা যত করছি মনে হচ্ছে একটু কঠিন বা মনে থাকছে না, তাই তো? নো প্রবলেম, আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। দেখেন এমসিকিউ দিয়ে বিষয়গুলো পড়লে বেশি মনে থাকবে। প্রশ্ন 11 কি হতে পারে? 11 নম্বর প্রশ্ন। আমার সাথে ইতিমধ্যে জয়েন করেছেন আলামিন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। মাহফুজুর রহমান সাদেক, 6 নম্বর উত্তর তো অনেক আগের, কিন্তু এত পরে আসলো কেন আপনার উত্তর? আচ্ছা, আমরা 11 নম্বর প্রশ্নে আসি। অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন, যেই মাত্র আমি আসলাম, শি ড্যাশ দ্য রুম, শি ড্যাশ দ্য রুম, কি হবে উত্তর? আচ্ছা, আমি উত্তরটি বলে দিচ্ছি, শি লেফট দ্য রুম, মানে 11 উত্তর হবে হচ্ছে 3 নাম্বার। কেন 3 নাম্বার হলো? দেখেন বাক্যের অর্থই বলে দিচ্ছে। অ্যাজ সুন অ্যাজ মানে ঠিক ওই সময়, কোনো কাজ, দুটি কাজের মধ্যে দুটি কাজ যখন ঘটবে, যদি কোনো বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে বুঝবেন হচ্ছে ঠিক ওই সময়, মানে আমি যেই মাত্র রুমে প্রবেশ করলাম সেই মাত্র সে বের হয়ে গেল, তার মানে দুটি কাজ একই সময়ে ঘটেছে, মানে একই টেন্স হবে, সেম টেন্স। এই কারণে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশ পাস্ট ইনডেফিনিট, অপর অংশ হয়েছে পাস্ট ইনডেফিনিট। ক্লিয়ার? অতএব উত্তর হচ্ছে সি নাম্বারটা। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, প্রশ্ন 12। আচ্ছা, 11 নম্বর আগের প্রশ্ন উত্তর করেছেন, আমরা 12 নম্বরে রয়েছি। 11 নম্বর অনেকেই উত্তর করেছিলেন, খায়রুন নাহার উত্তর করেছিলেন সি, 11 নুরুল আমিন 11 সি উত্তর করেছিলেন, হাসিবুল উত্তর করেছিলেন 2, বারি 2, আচ্ছা রবিউল 11 3, আচ্ছা অনেক উত্তর করেছেন। আমরা আসি 12 নম্বর প্রশ্নে। বাই দ্য টাইম দে অ্যারাইভ, খেয়াল করেন আমি একটু প্রশ্নগুলো টেনে আগাতে চাচ্ছি, বিকজ আমরা আজকে একটু বেশি সময় নষ্ট করেছি আলোচনা শুনতে গিয়ে। হ্যাঁ, 12 নম্বর, বাই দ্য টাইম দে অ্যারাইভ। এখানে বাই দ্য টাইম যে অংশে আছে আমরা বলেছিলাম বাই দ্য টাইম যদি থাকে, বাই দ্য টাইমের পাশের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, বাই দ্য টাইমের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় মানে দে অ্যারাইভ, তাহলে অপর অংশ হবে হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ফিউচার পারফেক্টকে প্রাধান্য দিব বলেছিলাম, তাহলে 12 উত্তর হচ্ছে 1। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছেন শাহজাহান, অ্যাজ সুন অ্যাজ এর দুইটাই সেম টেন্স হবে? হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যগুলো সাধারণত 90% ক্ষেত্রেই দেখবেন দুটি সেম টেন্স হবে, একই টেন্স হয়। আচ্ছা, 13 নম্বর,
12 নম্বরের উত্তর অনেকেই করেছেন, একটু পড়ে আসছি আমি। সজীব কুমার বলেছেন 12-2, খায়রুন্নাহার 12-4। আসলে 12-এর উত্তর হচ্ছে কি বলেছিলাম মনে আছে তো? 12-এর উত্তর বলেছিলাম হচ্ছে 1 উত্তর হবে। আচ্ছা, ঝুমুর উত্তর করেছেন 12-4, 12-এর উত্তর হবে 1। নীলিন উত্তর করেছেন 12-1। আচ্ছা ঠিক আছে। রবিউল 12-1। আচ্ছা ঠিক আছে, অনেকের উত্তর দেখলাম। চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। আই শ্যাল গো হোম আফটার। আই শ্যাল গো হোম আফটার, খেয়াল করেন, আমি বাড়ি যাব আফটার আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। বাংলা হচ্ছে আমি কাজ শেষ করিয়া বাড়ি যাব। তার মানে আমি কাজ শেষ করার পরে বাড়ি যাব। তাহলে দেখছেন আফটারের পরের অংশ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর প্রথম অংশ হয়েছে ফিউচার ইনডেফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, 12 নম্বরের মিনিং একজন জানতে চেয়েছেন, আমি 12 নম্বরের মিনিংটা বলে দিয়ে আসছি। বাই দ্য টাইম দে অ্যারাইভ, হ্যাঁ, মানে যখন তারা পৌঁছালো, যখনই তারা পৌঁছাবে, এরকম যখনই তারা পৌঁছায় উই উইল হ্যাভ লেফট, আমরা তখনই ছেড়ে যাব। বাক্যের বাংলা হচ্ছে এরকম, যখনই তারা পৌঁছায় তখনই আমরা ছেড়ে যাব। অনেক সময় হয় না যে আমি অপেক্ষা করছি কখন আমি ছেড়ে যাব, যখন সে আসবে তখনই আমি চলে যাব, এই বাক্যগুলো বাই দ্য টাইম। আচ্ছা, 13 নম্বর আই শ্যাল গো হোম আফটার, এটি উত্তর বলে দিয়েছি, আই হ্যাভ ফিনিশড হবে। এটা অনেকেই সঠিক উত্তর করেছেন। 14 নম্বর, 14 নম্বর, যারা উত্তরগুলো সঠিক হচ্ছে রিয়্যাক্ট তো দিচ্ছেন না, মাঝে মাঝে একটু রিয়্যাক্ট দিবেন। জীবিত আছেন তো নাকি? আজকে কিন্তু সারাদিন অনেক বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে মোটামুটি। আচ্ছা 14 নম্বর, হোয়েন আই স দ্য গার্ডেনার, হোয়েন আই স দ্য গার্ডেনার হি ড্যান্স ট্রিজ। এটি আবার হোয়েন যুক্ত বাক্য, খেয়াল করেন। হোয়েন যুক্ত অংশ রয়েছে পাস্ট টেন্সে, তাহলে অপর অংশ কোন টেন্স হবে? সেম কাহিনী, অপর অংশ পাস্ট টেন্সই হবে। তাহলে উত্তর হচ্ছে 4 নম্বর। রিয়াদ হাকিম অলরেডি বলে দিয়েছেন 14-4, ঠিক আছে। তাহলে 14 নম্বর হচ্ছে হি ওয়াজ কাটিং ডাউন ট্রি। বাক্যের বাংলাটা হচ্ছে এরকম, যখন আমি একজন গার্ডেনারকে দেখলাম তখন সে কি করছিল? কাটিং ডাউন দ্য ট্রি, তখন সে গাছ কাটছিল। আচ্ছা, সবাই সঠিক উত্তর করেছেন 14। চলে যাচ্ছি 15 নম্বর প্রশ্ন। 15, খুব দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। আই ওয়েটেড ফর মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম বা করেছিলাম, আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করেছিলাম। আনটিল হি, যতক্ষণ না পর্যন্ত হি কেম, মানে সে আসলো। খেয়াল করেন এই যে আনটিল বা অ্যাজ সুন অ্যাজ, এই জাতীয় কনজাংশনগুলো আমি শর্টকাট একটা ক্লু দিয়ে দিলাম, মনে রাখবেন। আনটিল বা অ্যাজ সুন অ্যাজ এগুলো কিন্তু স্বাভাবিকভাবে দুই পাশে একই ধরনের টেন্স হয়, কারণ এই বাক্যগুলোর বাংলা হচ্ছে এরকম, এই কনজাংশনগুলোর অর্থ হচ্ছে এরকম, যেই মাত্র বা যখনই। তো এরকম অর্থ দিতে কিন্তু দুই পাশে সেম হয়, মানে আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত সে আসলো। সো 15 উত্তর হবে হচ্ছে কেম, মানে হচ্ছে হি কেম। 15 উত্তর হবে হি কেম। যতক্ষণ না পর্যন্ত সে আসলো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করলাম, মানে আসা পর্যন্ত অপেক্ষা করলাম, এরকম উত্তর। এসে বাড়ি 15-3 উত্তর করেছেন, 15-3 হবে না, 15-2 উত্তর হবে। হ্যাঁ, আচ্ছা 16 নম্বরে চলে আসছি। 16 নাম্বার, আরিফ ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ড অ্যারাইভ। আমরা কিন্তু একটু পরে 2-3 মিনিটের বিরতি দিব, বিরতিতে একটু গল্পগুজব করবো আর কি। 16 নাম্বার কি হবে? আরিফ ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ। লক্ষ্য করেন এখানে কিন্তু বাই দ্য টাইমের সাথে রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাই দ্য টাইমের সাথে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে অপর অংশ হবে ফিউচার টেন্স, আমরা আগেই বলেছিলাম। সো বাই দ্য টাইম যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশ হবে ফিউচার টেন্স। তো দেখেন তো এখানে ফিউচার টেন্স কোনটি? ফিউচার টেন্স হচ্ছে এই যে 1 নম্বর, উইল ফিনিশ, উইল ফিনিশ। তাহলে 16-এর উত্তর হবে 1। খায়রুন্নাহার 16-এর 1 হবে উত্তর, আপনি ভুল করেছেন। 80, আচ্ছা অশোক 16-এর 3 উত্তর করেছেন, 3 হবে না। আচ্ছা 16-এর উত্তর কিন্তু 1 হবে, আমি বলে দিলাম। যাদের হয়েছে তারা অবশ্যই একটু কি লাইক রিয়াক্ট, লাভ রিয়াক্ট দিয়ে দেন, যাদের হয় না একটু কান্নাকাটি করেন। 16-এর 1, আচ্ছা সজীব কুমার সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 17, হোয়েন ইওর প্লেন, আপনারা কিন্তু মাঝে মধ্যে বক্সে কি আছে পড়েন। হ্যাঁ, হোয়েন ইওর প্লেন ড্যাশ প্লিজ কল মি, এই বাক্যে এখানে কি হবে?
প্রশ্ন 17 কি উত্তর হতে পারে? উত্তরটা দ্রুত আনসার করার চেষ্টা করেন। 17 উত্তর হবে হোয়েন ইওর প্লেন। আমি উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে বি নাম্বার। কারা কারা সঠিক করলেন আমাকে জানাবেন। হোয়েন ইওর প্লেন অ্যারাইভস, এখানে উত্তর হবে অ্যারাইভস। হোয়েন যুক্ত অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, অপর অংশ প্রেজেন্ট ইনডেফিনিট। কেন? কারণ বাক্যটা হচ্ছে দুটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা কি বলবো সত্য ঘটনা প্রকাশ করেছে, যে যখন প্লেনটি আসে তখন তুমি আমাকে কল দিও। আমরা বলি না যে যখন তুমি ওখানে নামো তখন আমাকে কল দিও। তো এই যে দুটি ঘটনাই হচ্ছে প্রেজেন্ট টেন্স, মানে যখনই বা যেই মাত্র, তার মানে এই বাক্যগুলো কিন্তু একটা সেন্স দিচ্ছে যে যেই মাত্র প্লেনটি আসবে সেই মাত্র তুমি আমাকে কল দিবে, এরকম আর কি। আচ্ছা, এরপরে একজন আফসোস করেছেন, আফসোস করার দরকার নেই, পরে দেখে নিয়েন, আমাদের ইউটিউবে দেওয়া থাকবে, আবার পেজেও দেওয়া থাকবে। এরপর চলে যাচ্ছে 18 নম্বর, ডো নট কাম টুমোরো। ডোন্ট কাম টুমোরো, আগামীকাল এসো না বা আসবে না, আনলেস যদি না। এইবার আবার কিন্তু আনলেস আসছে। সো এখানে কি উত্তর হবে 18 নম্বর? আচ্ছা, আগের প্রশ্নে অনেকেই উত্তর করেছেন মিল্টন, ফয়সাল। আচ্ছা, আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি, আশা করি আপনারা পেয়েছেন উত্তরটি। কেমন? 18 নম্বর, ডোন্ট কাম টুমোরো, ডোন্ট কাম টুমোরো আনলেস। দেখেন তো, আগামীকাল এসো না আনলেস যদি না, উত্তর হবে হচ্ছে আই ফোন, যদি না আমি তোমাকে ফোন করি। দ্যাটস ওয়াই 18 উত্তর হবে 1। আশা করি সবাই অর্থগত দিক থেকে বুঝতে পেরেছেন। চলে যাব আমরা আলোচনার শেষের দিকে। আমরা আলোচনা আর দুটি দেখব। 7 নম্বর আলোচনায় আসছে এবার। আনটিল বা আনলেসের সাথে প্রেজেন্ট টেন্স থাকলে অপর অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার টেন্স। কি বললাম? আনটিল বা আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে অপর অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট। আরেকটা নিয়ম হলো, একটা ক্লু দিয়েছে, আনটিল বা আনলেস যুক্ত অংশ যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে আমরা অপর অংশ উত্তর করব হচ্ছে পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট। এক কথায় আনটিল বা আনলেসের একদিকে প্রেজেন্ট থাকলে আরেক দিকে প্রেজেন্ট বা ফিউচার, আর আনটিল বা আনলেসের একদিকে পাস্টে থাকলে অপর দিকে হবে পাস্ট। এবার আপনারা অপশন দেখলেই সঠিক উত্তর করতে পারবেন। সংক্ষিপ্ত ক্লুটা মনে থাকবে তো? আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস দেখছি যে একদিকে পাস্ট হলে অপর দিকে বেশিরভাগ পাস্ট হচ্ছে, একদিকে প্রেজেন্ট হলে অপর দিকে বেশিরভাগ প্রেজেন্ট হচ্ছে। সো এই ক্লুটা মাথায় রাখেন, লাস্টে আমি আপনার একটা গোপন সিস্টেম দিব বলছি না, সেখানে কাজে লাগবে। আলোচনা 8, অ্যাডভার্বিয়াল কনজাংশন। এটা অনেকে জানেন, নো সুনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট হোয়েন অথবা বিফোর, স্কার্সলি ডট ডট দেন। প্রথম অংশে বসে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, মানে এই যে গঠনগুলো দিয়ে দিয়েছি দেখেন, হ্যাড সাবজেক্ট ভি থ্রি, হ্যাড সাবজেক্ট ভি থ্রি, হ্যাড সাবজেক্ট ভি থ্রি। আর দ্বিতীয় অংশে বসে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু, এই যে ভি টু। হ্যাঁ, জাস্ট এই নিয়মগুলোই দেখালাম, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। খুব সংক্ষেপে বুঝিয়েছি, যেটা বাংলাদেশে কোনো শিক্ষক কিন্তু আপনাকে এভাবে বোঝাতে পারবে না। সো যারা ইংলিশকে ভালোবাসেন বা আপনার ফ্রেন্ডদেরকে ভালোবাসাতে চান, আমাদের গ্রুপে জয়েন করান, এক্সপার্ট বেসিক ইংলিশ গ্রুপে নিজে জয়েন করেন, গ্রুপটা একটু শেয়ার করে দিন অন্যদেরকে। আচ্ছা, হ্যাঁ, ফোন পারফরমেন্স, চলে যাচ্ছি আমরা প্রশ্নের আলোচনায়। 19 নম্বর প্রশ্ন, প্রশ্ন 19, হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার এ বিগ ট্রি। এটা মনে হয় অনেকে পারবেন, আমি অগ্রসর হয়ে যাচ্ছি। হার্ডলি হ্যাড, প্রথম অংশ হার্ডলি হ্যাড আছে মানে পাস্ট পারফেক্ট আছে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। সো দেখেন তো কোথায় হোয়েনের সাথে পাস্ট ইনডিফিনিট আছে। আচ্ছা, এই যে পাস্ট ইনডিফিনিট কোনটা আছে? পাস্ট ইনডিফিনিট কিন্তু এই যে 1 নম্বরে আছে, তাহলে উত্তর হবে ও সরি, আরেকটা বিষয় এখানে কিন্তু একটু ভুল আছে, সরি, দেন হবে না, এখানে হবে দেন। হ্যাঁ, দেন হবে, সরি ফর মিস্টেক। আচ্ছা, এখানে কিন্তু হবে দেন, দেন দ্য স্টর্ম স্টার্টেড, তাহলে 19-এর উত্তর হবে 1। চলে যাচ্ছি আমি পরের প্রশ্নে, 20 নম্বর, আই উইল ফোন ইউ হোয়েন। দেখেন, এটা অলরেডি বুঝে ফেলেছেন। দেখেন এখানে কিন্তু সেই আগের সেন্স হয়ে গেছে, আমি তোমাকে ফোন করব যখন আমি সংবাদটি পাই। অতএব 20 নম্বরের উত্তর হবে হচ্ছে গেট। আই উইল ফোন ইউ হোয়েন আই গেট দ্য নিউজ, আমি তোমাকে কল করব যখন আমি নিউজটি পাই। তাহলে 20-এর উত্তর হচ্ছে 2। প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে দ্রুত উত্তর করে আগাবো। যারা এতক্ষণ আমাকে কমেন্টস করছিলেন সবাইকে বলবো কমেন্টস আপাতত স্টপ করলেও হবে। আচ্ছা, আমরা এখন শুধু দ্রুত উত্তর করব। হ্যাঁ, মনে মনে উত্তর করেন, আমার সাথে মিলান, শুধু লাইক মারেন আর লাভ দেন, তাহলেই হবে। 21 নম্বর, হি বিহেভড অ্যাজ ইফ নাথিং। হি বিহেভড অ্যাজ ইফ নাথিং।
কি হবে উত্তর, দ্রুত ভেবে ফেলেন। হি বিহেভড, সে আচরণ করলো, অ্যাজ ইফ নাথিং। দেখেন অ্যাজ ইফের প্রথম অংশ আছে পাস্ট ইনডেফিনিট, প্রথম অংশ আছে পাস্ট ইনডেফিনিট, অতএব পরের অংশ হবে পাস্ট টেন্সের যে কোনো একটা। এখন পাস্ট পারফেক্টকে প্রাধান্য দিব, অতএব 21-এর উত্তর হচ্ছে 4 নম্বর। কার কার হলো অবশ্যই রিয়াক্ট দিয়ে জানাবেন। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 22 নম্বর, বাই দ্য টাইম হি অ্যারাইভস। এটা অনেকবার বলে দিয়েছি, বাই দ্য টাইম যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, অপর অংশ ফিউচার টেন্স। সো এখানে ফিউচার টেন্স আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে উইল ফিনিশ আর একটা হচ্ছে উইল হ্যাভ ফিনিশড। আমরা বলছিলাম বাই দ্য টাইম যুক্ত অংশ প্রেজেন্ট টেন্স, অপর অংশ আমরা প্রাধান্য দিব ফিউচার পারফেক্ট, অতএব 22-এর উত্তর হচ্ছে 4। চলে যাচ্ছি পরের প্রশ্নে 23 নম্বর, হোয়েন মেটাল বিকামস হট। আমাকে অবশ্যই যারা উত্তর করছেন লাইক দিবেন, লাইক করে জানান অথবা আমাকে রিয়াক্ট দিয়ে জানাবেন হ্যাঁ হচ্ছে কি না। 23 নম্বর, হোয়েন মেটাল বিকামস হট, যখন মেটাল বা ধাতব পদার্থকে বিকামস হট গরম হয় বা গরম করা হয়, ইট ড্যাশ কি হয়, উত্তর কি হতে পারে। আমি ক্লু দিচ্ছি, ক্লুটা হচ্ছে দেখেন হোয়েন যুক্ত উভয় অংশ হচ্ছে চিরন্তন সত্য প্রকাশ করছে, আর আমরা জানি যখন একটি বাক্যের উভয় অংশে চিরন্তন সত্য প্রকাশ করে তখন বাক্যটি হয় হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট ইনডেফিনিট, অতএব 23-এর উত্তর হবে 3। ইট এক্সপান্ড মানে লোহাকে যখন গরম করা হয় বা ধাতবকে যখন গরম করা হয় তখন এটা বর্ধিত হয় বা প্রসারিত হয়। প্রশ্ন 24, এভরিওয়ান ড্যাশ হোয়েন এ থিপ এন্টার্ড আওয়ার হাউস। হোয়েন এ থিপ এন্টার্ড আওয়ার হাউস, খুব দ্রুত উত্তর করব আমরা। 24 নাম্বার, এভরিওয়ান, খেয়াল করেন এই বাক্যটা কি হতে পারে, লক্ষ্য করেন বলা আছে হোয়েন এ থিপ এন্টার্ড আওয়ার হাউস, যখন একটা চোর আমাদের রুমে প্রবেশ করলো, পাস্ট টেন্স কিন্তু, অতএব এখানেও পাস্ট টেন্স হবে। হ্যাঁ, তখন এভরিওয়ান কি অবস্থায় ছিল, এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ মানে প্রত্যেকেই তখন ঘুমন্ত অবস্থায় ছিল। সো 24-এর উত্তর হবে 3 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা আমি কিন্তু দেখছি কারা কারা আমাকে উত্তর করে যাচ্ছেন, সো বলতে না পারলেও ডোন্ট মাইন্ড, বিকজ আমি একটু দ্রুত ক্লাসটা আগাতে চাচ্ছি কারণ এখন অনেক কিছু বাকি রয়েছে। 24-এর পরে চলে যাচ্ছি 25 নম্বরে। 25, হার্ডলি নিয়ম, এটা অলরেডি বলে ফেলেছি, তাহলে হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপড, হার্ডলি ডট ডট কী হয়, হার্ডলি ডট ডট হোয়েন হয়, তাহলে উত্তর হচ্ছে এই যে 4 নাম্বারটা। 25 থেকে আমি চলে যাচ্ছি 26 নম্বরে। 26 নাম্বার উত্তর অলরেডি করেছি আমরা, উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করব বিফোর দ্য হি ক্যামস, মানে সে আসার আগেই আমরা কাজটি শেষ করব, অতএব 26 নম্বরের উত্তর হচ্ছে 2। আচ্ছা আমি চলে যাচ্ছি প্রশ্ন 27 নম্বরে। 27, সে এমনভাবে কথা বলে যেন সব জানে, খুব খেয়াল। আচ্ছা 24-এর উত্তর অনেকে করেছেন সি, মাসুম বিল্লাহ উত্তর করেছেন 2, ওকে ওকে, খায়রুন্নাহার উত্তর করেছেন 24-এর 3, রিয়াদ হাকিম উত্তর করেছেন 26-এর 2, বেশ। অজয় মল্লিক উত্তর করেছেন 3। আচ্ছা আমি চলে আসছি হচ্ছে 27 নম্বরে, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, বাক্যটির সঠিক ইংরেজি কি, খুব খেয়াল। দেখেন তো এখানে হি টক্স অ্যাজ ইফ আছে কোথায়, সেটা উত্তর হবে, এক কথায় উত্তর হচ্ছে 4 নম্বর, আর বলার কিছু নাই। অ্যাজ ইফ মানে যেন অর্থ প্রকাশে, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যে সব কিছু জানতো। আচ্ছা চলে যাচ্ছি 28 নম্বর প্রশ্নে। 28 নম্বর আপনারা পারবেন, 28 পারবেন না, একটু ভুল হতে পারে। প্রশ্ন 28 কি উত্তর হতে পারে, কোশ্চেন 28, খুব দ্রুত উত্তর করবো আমরা। শি ড্যাশ লাঞ্চড বাই দ্য টাইম, শি ড্যাশ লাঞ্চড বাই দ্য টাইম, এখানে দেখেন আবারও বাই দ্য টাইম হি অ্যারাইভড, বাই দ্য টাইমের সাথে এখন আছে পাস্ট টেন্স, সো বাই দ্য টাইম যুক্ত অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে অপর অংশ পাস্ট টেন্স হবে, অতএব এটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে 28-এর উত্তর হচ্ছে 1। কে কি উত্তর করলেন জানি না, সঠিকভাবে উত্তর করার চেষ্টা রাখেন, আমি লাস্টের দিকে একটা সিস্টেম দেখাবো, সেই সিস্টেমটা খুবই জরুরি। চলে যাচ্ছে প্রশ্ন 29-এ, হি উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ এ প্রফেসর আফটার হি ড্যাশ। খেয়াল করেন আফটারের প্রথম অংশ আছে ফিউচার টেন্স, আফটারের প্রথম অংশ আছে ফিউচার টেন্স, তাহলে আফটারের পরের অংশ কোন টেন্স হবে। আচ্ছা আগের প্রশ্নগুলোতে অনেকেই সঠিক উত্তর করছেন আমি দেখছি। 29 নাম্বার কি উত্তর হতে পারে, প্রশ্ন 29, হি উইল অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, দেখেন সে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, সে প্রফেসর পোস্টের জন্য অ্যাপ্লাই করবে আফটার
হি হ্যাজ আর্নড এ ডিগ্রি। আচ্ছা, এই কথার বাংলা হচ্ছে এখানে কিন্তু বাংলা হচ্ছে সে পিএইচডি ডিগ্রি অর্জন করিয়া, বাংলাটা হচ্ছে এরকম। অতএব 29-এর উত্তর হবে 3। সে পিএইচডি ডিগ্রি অর্জন করিয়া, করিয়া মানে হচ্ছে হ্যাজ আর্নড। আশা করি বুঝতে পেরেছেন। করিয়া মানে এখানে উত্তর হবে হ্যাজ আর্নড। আরেকটা কথা মনে রাখবেন যে যে কোনো কনজাংশনের উভয় পাশে মানে মেইন ক্লজ অথবা এবং সাবঅর্ডিনেট ক্লজ উভয় পাশে কিন্তু কখনো দুটি ফিউচার টেন্স হবে না, একটা ফিউচার হবে আরেকটা অন্য কোনো টেন্স হবে। আশা করি এই নিয়মটা মাথায় রাখবেন। শর্টকাট একটা চুরি বুদ্ধি দিলাম, কনজাংশনের উভয় পাশে কখনোই দুইটাই ফিউচার টেন্স হবে না, খুব সাবধান। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, হি উইল হ্যাভ, শি উইল হ্যাভ ফিনিশ দ্য জব বিফোর। এই যে এটা বিফোর হি কাম, দেখেন বিফোরের বেলায় হি কামস আর আফটারের বেলায় হয়েছিল হ্যাজ কাম, এরকম আর কি। মানে সে আসার পূর্বেই সে কাজটি শেষ করবে, মানে হি মানে ছেলে, ছেলে আসার পূর্বেই সি মানে মেয়ে, মেয়েটি কাজটি শেষ করে থাকবে। সো 30 নম্বরের উত্তর হচ্ছে 4। আমি একটু দ্রুত টেনে যাচ্ছি, কিছু মনে করবেন না। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। এটা অলরেডি পারবেন আপনারা, কারণ এটি হচ্ছে ওই যে বলছিলাম উভয় পাশে প্রেজেন্ট টেন্স হবে, চিরন্তন সত্যযুক্ত বাক্য, চিরন্তন সত্য বাক্য, এটি উভয় পাশে প্রেজেন্ট হবে। একটু ডিস্টার্বের মধ্যে পড়ে গেছি। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন 32 নম্বরে। আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন টেলিফোন র্যাং। দেখেন এই যে হোয়েন যুক্ত এক অংশ হচ্ছে কন্টিনিউয়াস, অপর অংশ পাস্ট ইনডিফিনিট। এক অংশ পাস্ট কন্টিনিউয়াস, অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট। সো 32 নম্বরটা হবে এটি উত্তর। চলে যাচ্ছি 34 নম্বর প্রশ্নে। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছেছিল হোয়াইল, যখন। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইলের নিয়ম। হোয়াইলের নিয়ম তো সবাই জানেন যে হোয়াইল যুক্ত এক অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অপর অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস। সো এখানে পাস্ট কন্টিনিউয়াস মানে উত্তর হবে হচ্ছে 4 নম্বরটা। পাস্ট কন্টিনিউয়াস মানে উত্তর হবে। আচ্ছা বেশ, আচ্ছা তাহলে 34 নম্বরের উত্তর অনেকে করেছেন ডি নাম্বার, আসলে না 34-এর উত্তর হ্যাঁ ডি নাম্বার, ঠিক আছে। একটু অতিরিক্ত অপশন আসছিল। 35ও পারবেন আপনারা। চলে যাচ্ছি আমি 36 নম্বরে, 36 নম্বর পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে যে প্রথম দিকে কিছু ট্রিক্স দেখাতে চেয়েছিলাম, এই ট্রিক্সটা দেখি এখানে আর আপনাদের সাথে হয়তো আলোচনা আজকে এ পর্যন্ত শেষ করব, বিকজ নেটে খুব ডিস্টার্ব করছে আর কি, বারবার কেটে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এই যে ছকটি দেখালাম, এই ছকটি হচ্ছে আপনার সকল রোগের মহা ঔষধ, বিশেষ করে কনজাংশনের সাথে কখন কোন টেন্স হবে এই বিষয়টা মনে রাখার জন্য। বোঝাতে পেরেছি? আচ্ছা, আমার সাথে জিয়া জয় স্যার জয়েন করেছেন, স্যার আপনাকে অভিবাদন জানাচ্ছি। আচ্ছা খেয়াল করেন, আমি এখানে যে ছোট্ট একটু টেকনিক দিয়েছি, এই টেকনিকটা মনে থাকলে সারা জীবন আপনার কোন কনজাংশনের সাথে কখন কোন টেন্স হবে এটা ভুল হবে না। সো বি কেয়ারফুল এবং খুব মনোযোগ। লক্ষ্য করেন, মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজের সাথে কি থাকে, কনজাংশন থাকে। এইবার আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, মেইন ক্লজ যদি কখনো প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আপনি যে কোনো টেন্সে উত্তর করতে পারবেন। মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ পাস্ট টেন্সই হবে। এবার মেইন ক্লজ যদি ফিউচার টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হতে পারবে প্রেজেন্ট অথবা পাস্ট, হবে না কি ফিউচার। এটুকু ক্লিয়ার? আমাকে একটু অবশ্যই লাইক দেন, আমাকে একটু রিয়াক্ট করেন, আমি এই নিয়মটা বুঝিয়ে শেষ করব। খুবই আর্জেন্ট, গুরুত্বপূর্ণ নিয়ম, এটা গোপন কৌশল, বাংলাদেশে কেউ আপনাকে দিতে পারবে না। খেয়াল করেন, মেইন ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট যে কোনো টেন্স, মেইন যদি পাস্ট টেন্স হয় সাবঅর্ডিনেট হবে হচ্ছে পাস্ট টেন্স, মেইন যদি ফিউচার হয় সাবঅর্ডিনেট হবে প্রেজেন্ট বা পাস্ট, কিন্তু ফিউচার হবে না। একটা কথা গেল, এবার দ্বিতীয় কথায় আসেন। এই যে 1 2 3 4 দ্বারা কি বুঝিয়েছি, 1 মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, 2 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর 4 মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? প্রত্যেকটা টেন্সের 4টা ভাগ। এবার খেয়াল রাখবেন একটা অতিরিক্ত নিয়ম। কথার কথা, মেইন ক্লজ আছে প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে প্রেজেন্ট 1। মেইন ক্লজ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ কোন টেন্স নিব? সরি, মেইন ক্লজ যদি পাস্ট ইনডেফিনিটে থাকে তাহলে সাবঅর্ডিনেট আমরা কি নিব? অবশ্যই পাস্ট টেন্সই নিব। এখন প্রসঙ্গ হলো পাস্ট টেন্সের মধ্যে কোনটা নিব, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, না পারফেক্ট, না পারফেক্ট কন্টিনিউয়াস?
খুব খেয়াল, মেইন ক্লজ যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে আপনি সাবঅর্ডিনেট পাস্টের যে কোনো একটা নিতে পারবেন। ক্লিয়ার? মেইন ক্লজ যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, মানে পাস্টের 2 নম্বর স্টাইলটা থাকে, তাহলে আপনি সাবঅর্ডিনেটের কিন্তু এই 2, 3, 4 নিতে পারবেন, কিন্তু পাস্ট ইনডেফিনিট নিতে পারবেন না। আমি কথাটা বুঝাতে পারছি? মেইন ক্লজ যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আপনাকে সাবঅর্ডিনেট নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। মানে এখানে যেটা দিয়ে শুরু হবে আপনাকে এখানে সেগুলো দিয়ে শুরু করতে হবে, ওইটা অথবা তারপরের যে কোনোগুলো। এখন মেইন ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, মেইন ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে মানে পাস্টের 3 নাম্বারটা, তাহলে আপনাকে সাবঅর্ডিনেটও নিতে হবে পাস্টের এই 3 নাম্বার অথবা 4 নাম্বার, মানে পরেরগুলো বা ওইটা, কিন্তু আগের দুইটা নিতে পারবেন না। ক্লিয়ার? সো এইভাবে আপনি এই চিত্রটার উপরে আরও বেশি মনোযোগী হন এবং এই চিত্রটা আপনার সারা জীবন কাজে লাগবে। এই চিত্রকে বেস করে এবার আপনি যত প্রশ্ন উত্তর করবেন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, না থাকলে আমি এখন আপনাদেরকে ওই ছকটাকে একটু আলাদা করে দেখাচ্ছি। দেখেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন অনেকে, এই কনজাংশন যুক্ত অংশ কিন্তু অনেক সময় শুরুতে আসতে পারে, মানে হচ্ছে এই যে এই জায়গাটা খেয়াল করেন, কনজাংশন যুক্ত অংশ আগে আসতে পারে আর মেইন ক্লোজটা পরে যেতে পারে, তখন কিন্তু এখানে কমা বসবে। সো একই নিয়ম, আপনারা জাস্ট খালি আগেরটাকে ঘুরিয়ে বললেই হয়ে গেল। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই? অজয় মল্লিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, এখন এই নিয়ম অনুযায়ী আমরা চলে যাচ্ছি, কয়েকটা প্রশ্ন এমসিকিউ সলভ করে শেষ করব। 5 ইয়ার্স ড্যাশ, তারপর যে সিন্স আই মিট ইউ লাস্ট, লক্ষ্য করেন তো সিন্স যুক্ত অংশ আছে কোন টেন্সে? কোন টেন্সে আছে? সিন্স যুক্ত অংশ পাস্ট টেন্স, তাহলে অপর অংশ চোখ বুঝে আপনার পাস্ট টেন্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সিন্স যুক্ত অংশ আছে সাবঅর্ডিনেট অংশ। তো সাবঅর্ডিনেট অংশ যদি পাস্ট হয় তাহলে মেইন ক্লোজ কি হতে পারে? আমি আবার চিত্রটা দেখায় আসি। দেখেন তো, সাবঅর্ডিনেট অংশ যদি পাস্ট হয়, সাবঅর্ডিনেট অংশ পাস্ট হলে মেইন অংশ পাস্ট হতে পারে অথবা মেইন অংশ ফিউচার হতে পারে। এই যে দেখেন সাবঅর্ডিনেটে পাস্ট আছে, আবার এখানে অ্যানি টেন্স, তার মানে হচ্ছে সাবঅর্ডিনেট যদি পাস্ট টেন্স হয় তাহলে মেইন ক্লজ কি হতে পারে? প্রেজেন্ট হতে পারে। তাহলে সাবঅর্ডিনেট যদি পাস্ট হয় তাহলে মেইন ক্লজ কিন্তু যে কোনো টেন্স হতে পারে, খুব সাবধান। কিন্তু মেইন ক্লজ যদি পাস্ট হয় সাবঅর্ডিনেট কিন্তু পাস্টই হবে, আর অন্য কিছু না। হ্যাঁ, যারা বুঝতে পারছেন না প্রয়োজনে ভিডিওটা আবার দেখবেন পরে। আমি কিন্তু এগুলো নিয়ে আলাদা করে ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা ক্লাসগুলো দেখবেন। আবার ক্লিয়ার করছি, দুই দিক থেকে চিন্তা করতে হবে। মেইন ক্লজ যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ কি? পাস্ট টেন্স। কিন্তু সাবঅর্ডিনেট যদি পাস্ট হয়, দেখেন সাবঅর্ডিনেটে কিন্তু এখানেও পাস্ট আছে, অ্যানি টেন্স মানে এখানেও পাস্ট আছে, আবার এখানেও পাস্ট আছে। তার মানে সাবঅর্ডিনেট যদি পাস্ট হয় তাহলে এখানে তিনটাই হতে পারে, এখানেও পাস্ট আছে মানে ফিউচার হতে পারে, এখানেও পাস্ট আছে মানে পাস্ট হতে পারে, এখানেও পাস্ট আছে, অ্যানি টেন্স মানে পাস্টও আছে এখানে, তার মানে এখানে হতে পারে প্রেজেন্ট। সো সাবঅর্ডিনেট পাস্ট হলে ওখানে সবই হতে পারে, এটা ডিপেন্ড করবে অর্থের উপরে। সো এই প্রশ্নটা এখানে পাস্ট আছে, তার মানে এই অংশে প্রেজেন্ট পাস্ট ফিউচার সবই হতে পারে। সো লাগবে হচ্ছে অর্থের বিষয়টা। সো অর্থগত দিক থেকে উত্তর হবে হ্যাভ পাস্ট। 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5 বছর হয়ে গেল সিন্স আই মিট ইউ লাস্ট, সর্বশেষ তোমার সাথে যখন দেখা করেছিলাম। আচ্ছা, এই প্রশ্নটা 38 নাম্বার আপনারা পারবেন, উত্তর হবে হচ্ছে অ্যারাইভস, স্টে হোয়ার ইউ আর। আচ্ছা ঠিক আছে, স্টে হিয়ার, হ্যাঁ এখানে তুমি সেখানে অপেক্ষা করো আনটিল, যতক্ষণ পর্যন্ত হেল্প অ্যারাইভস মানে সাহায্য না পৌঁছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। সো 38-এর উত্তর হবে 1। লাস্ট কোশ্চেন আপনাদের সাথে আলোচনা করছি 39 নাম্বার, এটি দিয়েই সম্ভবত আপনাদের সাথে শেষ হচ্ছে আজকে লাইভ ক্লাসটি। আমরা এই পর্যন্তই শেষ টানবো 39 নাম্বার দিয়ে। কি উত্তর হতে পারে? সো আমি শেষ প্রশ্নের উত্তরটি আপনাদের সাথে আলোচনা করে এখানেই শেষ করব। আচ্ছা, আগামীকাল আমরা কোন ক্লাসের উপরে লাইভ নিব সেটা দেখতে আমাদের গ্রুপে চোখ রাখবেন। গ্রুপে দুপুর নাগাদ আমরা অ্যানাউন্স দিয়ে দিব। আর যারা গ্রুপে এখনও পর্যন্ত ইনভাইট করেননি ফ্রেন্ডদের, যারা অন্তত পক্ষে আমার ইংলিশ শিখে একটু হলেও উপকৃত হয়েছেন, বলবো যে আমাদের গ্রুপে একটু ঢুকে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন আজকেই। কারা কারা ইনভাইট করলেন আমি কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, খুব বেশি করে দোয়া করে দিব আর ইংলিশ তাদের বেশি বেশি করে সলভ করে দিব। আমার এক্সপার্ট বেসিক ইংলিশ গ্রুপটাতে গিয়ে সবাইকে ইনভাইট করে দিবেন। ফয়সাল আহমেদ শুভ, আপনার পুরস্কার। আচ্ছা, আপনার পুরস্কারটা হচ্ছে আজকে সারা দিনে সারা বাংলাদেশে যত জায়গাতে যত
বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির সকল ওয়াটারগুলো মধ্যে ভিজে ভিজে যত মানুষ আনন্দ করেছে সেই আনন্দের এক অংশ নয়, পুরো অংশটাই আপনাকে পুরস্কার দিলাম। ফয়সাল আহমেদ শুভ, খুশি তো? আপনি এই পুরস্কার নিয়ে কাকে দিবেন এখন আপনি ভাবেন। আচ্ছা, 39 নাম্বার। আজকে কিন্তু বৃষ্টিতে আমি ভিজেছি, আপনারা কে কে ভিজেছেন আমাকে জানায়েন। 39-এর উত্তর কি? 39-এর উত্তরটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা, 39-এর উত্তর 2 কীভাবে হলো দেখেন। হোয়াইলের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, সো পরের অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস। বাংলাটা হচ্ছে হি ফেল ডাউন, সে পড়ে গিয়েছিল যখন হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল। তার মানে একটা কাজ চলছিল, সেই সময় আরেকটা কাজ ঘটেছিল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আপনাদের সাথে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর নিব। আজকে আমি বলছিলাম একটু খোশ গল্প করব। শেষ পর্যায়ে এসে আপনাদের যার যা প্রশ্ন আছে আমাকে একটু কমেন্টসে করেন, আমি আপনাদের সাথে প্রশ্নগুলোর উত্তর দিতে চাই, যে কোনো বিষয় আমাদের লাইভ সংক্রান্ত। হ্যাঁ, লাইভ সংক্রান্ত প্রশ্ন করতে থাকেন আর আমি একটু অতিরিক্ত জিনিস দেখাতে থাকি। আচ্ছা, প্রশ্ন অলরেডি করেছেন। অজয় মল্লিক বলেছেন ভাই ডেলি লাইভে আসবেন। ইয়েস, আমি চেষ্টা করি প্রতিদিনই আসার, বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া আমি মিস দেই না। খায়রুন নাহার বলছেন তাইলে তার করোনা হবে। আচ্ছা আচ্ছা, করোনা থেকে বাঁচার উপায় আপনি নিজেই অবলম্বন করবেন, খুব সাবধান থাকবেন। হাসিবুর রহমান মিল্টন 39-এর উত্তর করেছেন বি, এক্স্যাক্টলি সঠিক। আচ্ছা, আপনাদের সাথে আমি প্রতিদিনই বলে দেই, যারা আমাকে এতক্ষণ লাইভ ক্লাসে দেখলেন অথবা ইউটিউবের সেভ ক্লাসটি দেখলেন অথবা বই পড়ার পর প্র্যাকটিস করে দেখলেন, প্রত্যেকেই আরও প্রবলেম থাকলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন এবং যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপার্ট ইংলিশ আড্ডা, লিঙ্কটি অবশ্যই দেওয়া হয়েছে, অনেকবার দেখবেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই আর? আচ্ছা, ঠিক আছে। আজকে ডেটা সোর্স ছিল এই দুটি বই, এক্সপার্ট জব ইংলিশ এবং এক্সপার্ট বেসিক ইংলিশ অ্যাডমিশন ইংলিশ। আমার কিন্তু এক্সপার্ট বেসিক ইংলিশ আলাদা বই আছে। যারা ট্রান্সলেশন নিয়ে খুব বিপাকে আছেন সারা বাংলাদেশ থেকে, তাদের জন্য এটি হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ, এক্সপার্ট রুলস অফ ট্রান্সলেশন। আজকে কথা আমি এখানে শেষ করতে চাচ্ছি, কিন্তু তার আগে দেখে নিচ্ছি আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি 20 সেকেন্ড অপেক্ষা করছি। প্রশ্ন না থাকলে শেষ পর্যায়ে আপনাদেরকে বলবো 5 মিনিটের মধ্যে আমাদের এটি গ্রুপে শেয়ার হয়ে যাবে। আপনারা উপকৃত হয়েছেন আশা করি। শেয়ার হওয়া মাত্রই আপনারা এই লিঙ্কটি বিভিন্ন গ্রুপের লিঙ্কে শেয়ার করেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করেন, তাতে করে অনেকে উপকৃত হবে, আমি উপকৃত হব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? খায়রুন নাহার বলছেন ভাইয়া ক্লজের ক্লাসটা নেবেন ভাইয়া। আচ্ছা, ক্লজের ক্লাস কিন্তু খায়রুন নাহার হয়ে গেছে, আপনি একটু সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন। ক্লোজের ক্লাস সম্ভবত 11-10 এদিকে হয়ে গেছে, 10-11-12 দিকে হয়ে গেছে। হ্যাঁ, না, ক্লোজের ক্লাস 2 দিন আগে নিয়েছি, মানে 12 বা 13 নম্বরে দেখেন। আচ্ছা, মাসুম বিল্লাহ বলেছেন স্যার গত ক্লাসটা কঠিন ছিল। হ্যাঁ মাসুম বিল্লাহ, গত ক্লাসটা একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস ছিল, বলেছিলাম আমি, লেখাই ছিল যে ওটা অ্যাডভান্স লার্নারের ক্লাস। মাঝে মধ্যেই আমি এরকম অ্যাডভান্স লার্নিংয়ের জন্য ক্লাস নিব, লেগে থাকবেন। আচ্ছা আচ্ছা, এরপরে হাসানুর রহমান মিল্টন বলেছেন এই বইটার কি পিডিএফ ফাইল পাওয়া যাবে? হাসানুর রহমান, পিডিএফ ফাইল আমাদের দেওয়াই থাকে, গ্রুপে আপলোড দেওয়া আছে, আপনি চাইলে আমাকে ইনবক্স করলে দিয়ে দিব। পিডিএফ আপনি পুরো পাবেন না, কিছু স্যাম্পল পাবেন। আর ভালো বইগুলো আপনি পিডিএফ না পড়ে আসল বইটা সাথে রাখেন, অনেক কিছু বেশি শিখবেন। আচ্ছা, যাই হোক, তবুও পিডিএফ দিব আপনাকে। অ্যান্ড দেন আশা করি আপনাদের সকলের প্রশ্ন শেষ। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আর কথা বলছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে দেখা হবে না আগামীকাল ঠিক 8:30টায় ইনশাআল্লাহ, যদি কোনো বড় প্রবলেম না থাকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।